আসসালামু আলাইকুম। মহিলা কলেজ চট্টগ্রাম আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। তোমাদেরকে আমি অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি বিগত আরো কয়েকটি ক্লাস দিয়েছি। আজকে আমরা সেই মুদ্রাস্ফীতি অধ্যায়েরই যে টপিক নিয়ে আলোচনা করব, সেই টপিকটি হচ্ছে মুদ্রাস্ফীতি পরিমাপের বিভিন্ন পদ্ধতি। মুদ্রাস্ফীতি পরিমাপের সেই পদ্ধতিগুলো জানার আগে প্রথমে আমাদেরকে সূচক সংখ্যা কি সেই ধারণাটি একটু নিতে হবে। সেই সূচক সংখ্যা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। সূচক সংখ্যা হলো এমন একটি বিশেষ গড় পদ্ধতি, সেটি কোনো নির্দিষ্ট বছরের গড়পরতা মূল্যকে অন্য কোনো ভিত্তি বছরের গড়পরতা মূল্যের তুলনায় শতাংশ রূপে প্রকাশ করার জন্য যে সংখ্যাবাচক পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় কি? সূচক সংখ্যা। আবার বলছি, একটু খেয়াল করে দেখো। কোনো নির্দিষ্ট বছরের গড়পরতা মূল্যকে অন্য কোনো ভিত্তি বছরের গড়পরতা মূল্যের তুলনায় শতাংশ রূপে প্রকাশ করার জন্য যে সংখ্যাবাচক পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় সূচক সংখ্যা। সূচক সংখ্যা সম্পর্কে অর্থনীতিবিদ ব্লেয়ার বলেছেন যে সূচক সংখ্যা হলো এমন একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ গড়। এটা একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ গড় কেন বলেছে? কারণ আমরা সাধারণত গড় করলে কি করে থাকি? কোনো পণ্যের দেখা যায় কি সমষ্টি করে সেটাকে পরিমাণ দিয়ে ভাগ করি, ঠিক আছে? ধরো আমরা একেবারে ক্লাস 3-4 থেকে যে অঙ্কগুলো করতাম সেইখানে আমরা গড় করলে কি করতাম, যে ধরো আমরা 3টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছি, সেই 3টা সাবজেক্টে টোটাল কত মার্কস পেয়েছি সেটা সমষ্টি করে সেটাকে আবার 3 দিয়ে ভাগ করতাম। হ্যাঁ, অথবা ধরো 5 জন শিক্ষার্থী কোনো একটা বিষয়ে একটা নাম্বার পেয়েছে, সেটাকে আমরা কি করতাম, সেই টোটাল মার্কটাকে যখন গড় করতে বলতো তখন আমরা কি করতাম, সেই 5 জনের নাম্বারের সমষ্টিটাকে আমরা 5 সংখ্যাটা দিয়ে ভাগ করতাম, অর্থাৎ যে কয়জন পরীক্ষা দিয়েছে সেই পরিমাণ সংখ্যাটা দিয়ে ভাগ করতাম, সমষ্টিটাকে মোট অংশটাকে পরিমাণ দিয়ে ভাগ করতাম। এখন আমরা সূচক সংখ্যার বেলায় সিস্টেমটা হচ্ছে, এটা একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ গড় কেন বলা হয়েছে? এখানে করা হয় কি, চলতি বছরের যে দাম স্তরটা থাকে সেটিকে ভিত্তি বছরের দাম স্তর বা উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করে চলতি বছরের মানটাকে ভিত্তি বছরের মান দিয়ে ভাগ করে 100 দিয়ে শতাংশে প্রকাশ করা হয়, 100 দিয়ে গুণ করা হয়, শতাংশ রূপে প্রকাশ করা হয়। এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে কি? সূচক সংখ্যা। এখন আমরা মুদ্রাস্ফীতি পরিমাপের সামষ্টিক অর্থনীতিতে মুদ্রাস্ফীতি পরিমাপের প্রচলিত পদ্ধতি রয়েছে 3টি। সাধারণত আমরা 3টি পদ্ধতিতে সূচক সংখ্যা মুদ্রাস্ফীতি পরিমাপ করে থাকি। সেই পদ্ধতিগুলো আমরা সূত্র সহ, ডিটেল উদাহরণ সহ বিস্তারিত ধাপে ধাপে আলোচনা করব। আসলে এখন আমরা দেখব মুদ্রাস্ফীতি পরিমাপের পদ্ধতি। মুদ্রাস্ফীতি পরিমাপের প্রচলিত পদ্ধতি হচ্ছে 3টি। সেগুলো কি কি? ভোক্তার মূল্য সূচক, এটাকে অনেক সময় দাম সূচকও বলা হয়ে থাকে। উৎপাদকের মূল্য সূচক, থার্ড ওয়ান হচ্ছে উৎপাদনের অবমূল্যায়ন সূচক, এটাকে আরো ভিন্ন ভিন্ন নামে ব্যবহার করা হয়, যেমন জাতীয় আয় অবমূল্যায়ক অথবা জিএনপি ডিফ্লেটর। এই 3টা হচ্ছে কি সাধারণত সমষ্টিক অর্থনীতিতে মুদ্রাস্ফীতি পরিমাপের প্রচলিত 3টি পদ্ধতি। আসলে আমরা প্রতিদিন একটা পোর্শন করে তোমাকে আমি 3টা পোর্শন আলাদা আলাদা দেখাবো। আজকে আমরা ভোক্তার মূল্য সূচক অংশটি দেখব সূত্র এবং গাণিতিক প্রয়োগের মাধ্যমে। এখন আসলে আমরা ভোক্তার মূল্য সূচক বিষয়টা কি সে সম্পর্কে জানবো। বর্তমান বছরের ব্যয়ের তুলনায় ভিত্তি বছরের ব্যয় তুলনা করে যে সূচক তৈরি করা হয় তাকে বলা হয় ভোক্তার মূল্য সূচক। বর্তমান বছরের ব্যয়ের তুলনায় ভিত্তি বছরের ব্যয় তুলনা করে যে সূচক তৈরি করা হয় তাকে বলা হয় ভোক্তার মূল্য সূচক। সাধারণত আমরা অর্থনীতিবিদ লেসপিয়ার্সের একটা সূত্র ব্যবহার করে সিপিআই নির্ণয় করে থাকি এবং সিপিআই নির্ণয়ের পরবর্তী সময়ে আমরা মুদ্রাস্ফীতির হারটা বের করে থাকি। তোমাদের অনেক সময় প্রশ্নে যে সিপিআই নির্ণয় বা ভোক্তার মূল্য সূচক নির্ণয় করো এরকম প্রশ্ন আসে। আবার অনেক সময় তোমাদেরকে বলা হয় যে লেসপিয়ার্সের সূত্র ব্যবহার করে ভোক্তার মূল্য সূচক নির্ণয় করো। সেই জন্য আমরা এই সূত্রটা সবসময় লেখার সময়ই আমরা লিখে রাখবো যে এটা লেসপিয়ার্সের সূত্র। তো লেসপিয়ার্সের সূত্রটা কি? সিপিআই সমান সামেশন PNQ0 ডিভাইডেড বাই সামেশন P0Q0 ইন্টু 100। আচ্ছা, এখানে সিপিআই মানে হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ ভোক্তার মূল্য সূচক।
সামেশন পিএন কিউ জিরো হচ্ছে, সামেশন মানে হচ্ছে সমষ্টি চিহ্ন, আর পিএন মানে হচ্ছে বর্তমান বছরের দাম স্তর, কিউ জিরো মানে হচ্ছে দ্রব্যের পরিমাণ, পি জিরো মানে হচ্ছে ভিত্তি বছরের দাম স্তর। এখন তুমি বলতে পারো যে এই বর্তমান বছর, ভিত্তি বছর এইসব কি বলছেন। আচ্ছা, সাপোজ মনে করো এই অংশগুলো আমরা পিএন পি জিরো, এই অংশগুলো আমরা কিন্তু মুদ্রাস্ফীতির হার নির্ণয় এরকম একটা অঙ্ক দেখিয়েছিলাম, তখন দেখিয়েছিলাম, ঠিক আছে? আমার ফার্স্ট ক্লাসে এটা দেখানো হয়েছিল, মুদ্রাস্ফীতি অধ্যায়ের ফার্স্ট ক্লাসে এটা দেখানো হয়েছিল। এখন আসো আমরা এই পিএন আর পি জিরো বা চলতি বছর ভিত্তি বছর কি সেটা একটু বুঝাই। মনে করো তোমাকে যে উদ্দীপকটা আমি দিলাম বা যে উদাহরণটা আমি দিলাম সেখানে দুইটা সালের কথা বলা আছে। একটা ধরো বললাম 2012 সাল, আরেকটা বললাম 2016 সাল। এই দুটো সালের মধ্যে ভিত্তি বছর এবং চলতি বছর তুমি কিভাবে নির্ণয় করবে? যে সালটা রিসেন্টলি, যে সালটা বর্তমানে চলছে, সে বর্তমানে বা কাছাকাছি যে সালটা সেটা হচ্ছে কি বর্তমান বছর, অর্থাৎ এইখানে 16 সালটা হচ্ছে কি পিএন অর্থাৎ বর্তমান সময়, বর্তমান বছর, আর এই 2012 সালটা হচ্ছে পি জিরো বা ভিত্তি বছর। এরকম ধরো 2019 সাল আর 2021 সাল বললো, তাহলে 19 সাল হবে ভিত্তি বছর, 21 সাল হবে বর্তমান বছর, ঠিক আছে? এরকম তুমি যেটা চলতি বছর সেটাকে তুমি ধরে নিবে চলতি বছর, অর্থাৎ যে বছরটা নতুন বা যে বছরটা একদম কাছাকাছি, আর যে বছরটা পুরানো সেটাকে আমরা ধরে নিব ভিত্তি বছর। এটা হচ্ছে ভিত্তি বছর চলতি বছর বোঝার উপায়। কারণ তোমাকে কিন্তু উদ্দীপকে ভিত্তি বছর চলতি বছর বলে দিবে না, হয়তো তোমাকে দুটো সালের কথা বলে দিবে। এখন আসো আমরা ভোক্তার মূল্যসূচক নির্ণয় কিভাবে করব বা ভোক্তার মূল্যসূচক নির্ণয়ের মাধ্যমে কিভাবে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করব সেই অংশটা গাণিতিক উদাহরণ দিয়ে দেখব। আচ্ছা, এখানে দেখো একটা নমুনা উদ্দীপক দেখিয়েছি আমি, হ্যাঁ? নমুনা উদ্দীপকটাকে খেয়াল করে দেখো, এটা হচ্ছে উদ্দীপক। তোমাদেরকে সাধারণত তোমাদেরকে যখন পরীক্ষায় উদ্দীপক দেওয়া হবে এরকমই দেওয়া হবে, হ্যাঁ? তোমাদের পরীক্ষার উদ্দীপকগুলো এরকম থাকবে, অথবা একটা গল্প আকারে থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা একটু উদ্দীপকটা খেয়াল করব। দেখো উদ্দীপকে 3টা পার্ট দেয়া। একটা প্রথমে দ্রব্যের নাম দেয়া, আমরা কি কি দ্রব্য ভোগ করব, তারপরে হচ্ছে 2টা সাল দেয়া, দেখো 2017 সাল 2018 সাল। আচ্ছা, এখন আসো তোমাকে বলেছে 2017 সালে দাম ছিল, খাদ্যের দাম ছিল 30 টাকা। আচ্ছা, আমি খাদ্য ভোগ করেছি 6 একক বা 6টা এরকম ধরো। তারপরে সেটা 2018 সালে সেই খাদ্যের দাম 30 টাকা থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 40 টাকা। এখন আসো বস্ত্র 2017 সালে ছিল 40 টাকা, সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 60 টাকা। চিকিৎসা খরচ 2017 সালে যেটা 50 টাকা ছিল সেটা 2018 সালে বৃদ্ধি পেয়ে হয়েছে কত? 80 টাকা। আচ্ছা, এখানে পরিমাণটা দেয়া আছে, দেখো 6, 4 আর 2, 6 একক, 4 একক বা 2 একক, হ্যাঁ? এখন আমার যে কাজটা বলেছে সিপিআই নির্ণয় করো। আচ্ছা, আমরা জানি সিপিআই সূত্র কি? সামেশন পিএন কিউ জিরো ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু 100। তাহলে আমাকে সামেশন পিএন কিউ জিরো আর সামেশন পি জিরো কিউ জিরো নির্ণয় করতে হবে। সেই জিনিসটা নির্ণয় করতে হলে তোমার মাথায় একটা ছক তুমি সেট আপ করে ফেলবে। পরীক্ষার উদ্দীপকটা পরিমাণটা এদিকে থাকুক ওদিকে থাকুক, ভিত্তি বছর থাকুক চলতি বছর থাকুক, যাই থাকুক, তোমার মাথায় একটা ছক সেট আপ থাকবে। এই ছকটা তুমি প্রথমে এঁকে ফেলবে। তারপর যখন তুমি উদ্দীপকটা যেভাবেই দিক না কেন, তুমি যখন দেখে দেখে বুঝে মানটা বসাবা, তাহলে কখনোই আর ভুল হবে না। সেটা যদি গল্প আকারেও উদ্দীপক থাকে অথবা ছক আকারে উদ্দীপক থাকে, ছক আকারে উদ্দীপক দেওয়া থাকলে কি হয়, আমাদের মানগুলো সহজে আমরা রিপ্লেস করতে পারি, সহজে এই ছক থেকে ওই ছকে এনে দিতে পারি। কিন্তু যখন গল্প আকারে দেয় তখন কিন্তু আমাদের একটু সমস্যা হয়। সেজন্য যদি আমরা যে বুঝি ব্যাপারটা, ছকটা আমার কিভাবে করতে হবে, তাহলে কিন্তু এই সমস্যাটা আর তৈরি হবে না। তাহলে কি হবে না, যে মানগুলো নির্দিষ্ট জায়গায় বসাতে আমাদের সমস্যা ক্রিয়েট হবে না। আসো আমি ছকটা তোমাকে করা দেখাই, যে ছকটা তোমার মাথায় সবসময় থাকতে হবে, যে এই টাইপের অঙ্ক আসলে তুমি কেমন ছক করবে এটা যেন তোমার মধ্যে থাকে। আচ্ছা, প্রথমে আসো আমরা দ্রব্যটা দেখাবো। আচ্ছা, এরপরে দেখো 2টা বছর, একটা 2017 সাল, একটা 2018 সাল। আমরা যখন পড়ছিলাম, সূত্র করছিলাম, তখনই আমি বলেছি একটা ভিত্তি বছর এবং একটা চলতি বছর থাকবে। এখন আসো আমরা এখানে আবার 2টা পাঠ করে ফেলবো, ওকে? একটা হবে ভিত্তি বছর, একটা হবে চলতি বছর। সবসময় আমরা প্রথমটা রাখবো ভিত্তি বছর আর দ্বিতীয়টা করব চলতি বছর।
ওকে, আচ্ছা এখানে আমার বৃত্তি বছর চলতি বছর কিভাবে ধরবো আমি? আচ্ছা আমরা উদ্দীপকটা একটু দেখি। হ্যাঁ, আমাদের উদ্দীপকটা ছিল হচ্ছে এই উদ্দীপকটা, ঠিক আছে? উদ্দীপকটাতে কি বলা হয়েছে, একটা নমুনা উদ্দীপক আমি দিয়েছি, সেখান থেকে আমি কি করব, একটা ছক তৈরি করব, ঠিক আছে? আমরা একটা নমুনা উদ্দীপক করব কি নিয়ে, ভোক্তার মূল্যসূচক নির্ণয় বা গ্লাসপিয়ার্সের সূত্র ব্যবহার করে ভোক্তার মূল্যসূচক নির্ণয় করো অথবা মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। এই তিনটা প্রশ্ন আমি একটা নমুনা উদ্দীপকের মাধ্যমে তোমাকে দেখাবো। উদ্দীপকটা কি একটু খেয়াল করে দেখো। প্রথমে আমরা দিয়েছি দ্রব্য, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, তারপরে দিয়েছি দেখো 2017 সাল, তারপরে দিয়েছি 2018 সাল। এই দুইটা সালে ওই দ্রব্যগুলো কি পরিমাণ দামে এবং কি পরিমাণ বিক্রি হয়েছে সেটা দেখানো হয়েছে। দ্রব্যগুলো দেখো, খাদ্য 2017 সালে দাম ছিল 30 টাকা, 2018 সালে সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে কত, 40 টাকা। 2017 সালে বস্ত্র ছিল 40 টাকা, সেটা 2018 সালে হয়েছে 60 টাকা। 2017 সালে চিকিৎসা খরচ যেটা 50 টাকা হতো, সেটা 2018 সালে গিয়ে হলো কত, 80 টাকা। এখানে কিছু পরিমাণ দেয়া হলো। তোমাকে বলেছে যে এই উদ্দীপকের আলোকে সিপিআই নির্ণয় করো, মানে ভোক্তার মূল্যসূচক নির্ণয় করো। অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে তোমাকে বলতে পারে যে ল্যাসপিয়ার্সের সূত্র ব্যবহার করে ভোক্তার মূল্যসূচক নির্ণয় করো। তুমি যেভাবেই বলুক না কেন, নির্ণয় করার নিয়মটা একই। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের আলোকে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। যখন এরকম প্রশ্ন দেয়া হবে যে উদ্দীপকের আলোকে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো, তখন আমরা প্রথমে সিপিআই ব্যবহার করে ভোক্তার মূল্যসূচক নির্ণয় করব, এরপরে গিয়ে আর একটু বাড়তি 2টা লাইন করে মুদ্রাস্ফীতির হার নির্ণয় প্রক্রিয়াটা দেখাবো। তার মানে 3টা অংশেই আমাকে প্রথম যে কাজটা করতে হবে, এরকম একটা ছক অঙ্কন করতে হবে এবং সেই ছকে এইখানের মানগুলো বসিয়ে আরো কিছু বাড়তি যোগ বিয়োগ গুণভাগের কাজ করে আমাকে ওই সিপিআই নির্ণয় বা অন্য অংশগুলো দেখাতে হবে। এখন আসলে আমরা কি করব, প্রথমে সিপিআই নির্ণয়ের সূত্রটা একটু দেখাবো আমি। হ্যাঁ, সিপিআই নির্ণয়ের সূত্রটা হচ্ছে সিপিআই সমান সামেশন পি এন্ড কিউ জিরো ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু 100। এটা হচ্ছে সিপিআই নির্ণয়ের সূত্র। আচ্ছা, ক্লাসের শুরুতে আমরা এই সূত্রটি একটু ডিটেল দেখিয়েছিলাম। সেই সূত্রটি এখন আমরা কিভাবে ব্যবহার করব, দেখো সিপিআই এর বের করতে হলে কি কি লাগতেছে, সামেশন পি এন্ড কিউ জিরো ডিভাইডেড বাই, আমি পি জিরো লিখে ফেলেছি, সামেশন পি এন্ড কিউ জিরো ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু 100। আচ্ছা, এখন আসো আমি মানগুলো বসাবো। আচ্ছা, আমরা যখন এই যে কোনো সময় সিপিআই নির্ণয় করবো, তখন আমার মাথায় থাকতে হবে একটা ছক, যে ছকটা করলে সহজে যেভাবেই প্রশ্ন দিক না কেন আমি সহজে সমাধানটা করতে পারবো। ছকটা কি হবে, প্রথমে এরকম 3টা কলাম করে ফেলবে। প্রথম কলামটা যেহেতু দ্রব্যের নাম তাই একটু সরু হবে। দ্বিতীয় কলামটা এখানে 3টা পোর্শন দেখাবো, সেই জন্য একটু চেপটা হবে। তৃতীয় কলামটাতে আমরা 2টা পোর্শন দেখাবো, সেই জন্য একটু অপেক্ষাকৃত কম চেপটা হবে। হ্যাঁ, আসো এখন এখানে আমরা আলাদা একটা 2টা পার্ট দেখাই। একটা এখানে কি বৃত্তি বছর আর একটা কি চলতি বছর। বৃত্তি বছরটা কি 2017 সাল, আমরা বলেছি যেটা পুরনো বছর ওটাকে আমরা বৃত্তি বছর দেখাবো। আর চলতি বছর হবে কোনটা, 2018 সাল। আচ্ছা, এখন আসো আমরা বৃত্তি বছর চলতি বছরকে ডিভাইড করে ফেললাম। এখন আসো এখানে আমরা 3টা পার্ট করব। এখানে আমরা কিউ দেখাবো, এখানে আমরা বৃত্তি বছরের দাম দেখাবো, এখানে আমরা বৃত্তি বছরের দামের সাথে বৃত্তি বছরের পরিমাণটাকে গুণ করব। তারপর আসো চলতি বছরের 2টা পার্ট করব। একটা হবে চলতি বছরের দাম, আরেকটা হবে চলতি বছরের দামের সাথে যেখানে পরিমাণ দেখাচ্ছি আমরা সেই পরিমাণটাকে গুণ করে দিব। আচ্ছা, এখন খাদ্য কি ছিল, আমার দ্রব্য কি ছিল, খাদ্য, বস্ত্র, চিকিৎসা। আচ্ছা, খাদ্য, বস্ত্র,
পরিমাণটা এখানে বসিয়ে ফেলো। পরিমাণ কত? 6, 4, 2। তারপরে আসো ভিত্তি বছরের দাম P0। ভিত্তি বছরের দাম মানে এখানে কত? আমরা সবসময় দুইটা সালের মধ্যে যেই সালটা পুরনো থাকবে, যেই সালটা পুরনো থাকবে সেই সালটাকে ভিত্তি সাল ধরবো। এখানে 2017 সালটা আগে, 2018 সালটা পরবর্তী বছর। সেই জন্য আমরা 2017 সাল যেহেতু পূর্ববর্তী বছর, সেটাকে আমরা কি ধরবো? ভিত্তি বছর ধরবো। এখন আসো ভিত্তি বছরে আমার দাম কত? 30, 40, 50। এখন আসো এই অংশটা আমরা পরে করবো, আগে এই অংশটা বসিয়ে ফেলি যেহেতু সূচি উদ্দীপকের মানটা দেয়া আছে। এখন আসো 2018 সালের দামগুলো কত? PN। 2018 সালের দামটাকে আমরা কি ধরবো? PN ধরবো। চলতি বছরের দাম 40, 60, 80। আচ্ছা, এখন আসো আমরা গুণের কাজটা করব। কি করব? গুণের কাজটা করব। এই যে দেখো, P0 Q0 গুণ করে এখানে বসাবো, PN Q0 গুণ করে এখানে বসাবো। আসো 3 6 18, 180, 4 4 16, 160, 5 2 10, 100। ঠিক আছে? আচ্ছা, এখন আসো এই যে এটা 4 6 24, 240, 4 6 24, 240, 8 2 16, 160। এটাকে ক্লোজ করো আগে। এরপরে আসো এইখানে আমরা দেখাবো সামেশন P0 Q0, এইখানে আমরা দেখাবো সামেশন PN Q0। তার মানে এই দুইটা থাকবে আর বাকি অংশগুলো থাকবে না। আসো এখন সমষ্টিটা আমরা দেখাবো, যে এই তিনটা যোগ করে, সরি এখানে না, আচ্ছা সমষ্টিটা এখন আমরা কোথায় দেখাবো? দেখো, সমষ্টিটা হবে, একটা হবে 440 যোগ করলে, আরেকটা হবে 640। তুমি যোগ করে দেখতে পারো। ঠিক আছে? এই যে এটার সমষ্টি, এই তিনটার সমষ্টি এখানে, এই তিনটার সমষ্টি এখানে দেখাবো। এখন আমাকে বলেছে ল্যাসপিয়ার্স এর সূত্র ব্যবহার করে সিপিআই নির্ণয় করো, অথবা মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে সুতরাং সিপিআই সমান হবে সামেশন PN Q0 ডিভাইডেড বাই সামেশন P0 Q0 ইনটু 100। এখন আমরা এই সামেশন PN Q0 আর সামেশন P0 Q0 এর মানগুলো এখানে বসাবো। মানগুলো কত ছিল? এখানে PN Q0 হচ্ছে 640, P0 Q0 হচ্ছে 440 ইনটু 100। আচ্ছা, 640 আর 440 কে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হবে 145.45। আমরা জানি দশমিকের পরে যদি 50 নিচে মানে 0.50 নিচে মান থাকে তাহলে আমরা কি করব? এটাকে আমরা এভাবে দেখাতে পারি, প্রায় 145, এটাকে 145 করতে পারি। ঠিক আছে? 145। আচ্ছা, এর হচ্ছে কি ল্যাসপিয়ার্সের সূত্র ব্যবহার করে সিপিআই নির্ণয়, অথবা শুধুমাত্র যদি সিপিআই নির্ণয় বলে আমরা এইটুকু দেখাবো। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই অংশটার পরে তোমাকে যদি বলা হয় মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো, তখন কি করতে হবে? তখন এখানে আর একটু বাড়তি একটা অংশ দেখাতে হবে। আমি ডান পাশের অংশটা মুছে সেইখানে বাড়তি অংশটা দেখাচ্ছি। আচ্ছা, এখন যদি তোমাকে বলে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো, তখন আমাদের কি করতে হবে? ধরি ভিত্তি বছরের মূল্য সূচক সমান সাধারণত ভিত্তি বছরের মূল্য সূচককে 100 ধরা হয়। হ্যাঁ, সুতরাং এটা হবে 2000, যেহেতু এটা 2018 সালটা নতুন ছিল সেই জন্য আমরা লিখবো 2018 সালে মুদ্রাস্ফীতির হার হবে
এই যে এখানে একটা মান বেরিয়েছে, এই মান থেকে আমরা বৃত্তি বছরের মূল্যসূচক কত ধরে নিয়েছি, আমরা 100 ধরে নিয়েছি। 100টা বিয়োগ করব। এখানে কত 145 মাইনাস এখানে কত 100 সমান 45%। একটু খেয়াল করো, সাধারণত আমরা যখন মুদ্রাস্ফীতির হার নির্ণয় করি সেখানে কি করি, বর্তমান সময়ে পূর্বের তুলনায় কত পার্সেন্ট দাম বৃদ্ধি পেয়েছে সেটা বের করি। এখানে দেখো 2017 সালে একরকম দাম ছিল, 2018 সালে এসে সেই দামগুলো বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটাই হচ্ছে কি মুদ্রাস্ফীতির হার। এখন সেটা আমরা নির্ণয় করে দেখালাম। প্রথমে আমরা কি করেছি, সিপিআই নির্ণয় করেছি বা ভোক্তার মূল্যসূচক নির্ণয় করেছি। সেইখানে আমরা ভিত্তি বছরের মূল্যসূচকটা ধরে নিয়েছি যে 100 টাকা ছিল ভিত্তি বছরের মূল্যসূচক। সেই 100 টাকাটা যখন আমি 145 টাকা থেকে বিয়োগ করলাম, যে বাড়তি অংশটা আসলো, অর্থাৎ বিগত বছরের তুলনায় বর্তমান বছরে 45% দাম একটি পণ্যের বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এই ছিল মুদ্রাস্ফীতির হার নির্ণয়ে ভোক্তার মূল্যসূচক পদ্ধতিতে মুদ্রাস্ফীতির হার নির্ণয়। ঠিক আছে, এখানে আরো দুইটা পদ্ধতি আছে মুদ্রাস্ফীতি পরিমাপের। একটা হচ্ছে উৎপাদকের মূল্যসূচক, আর একটা হচ্ছে জিএনপি ডিফ্লেটর বা উৎপাদনের অবমূল্যায়ন সূচক বা জাতীয় আয় মূল্যায়ন। ঠিক আছে, আমরা ওই দুইটা পদ্ধতি পরবর্তী ক্লাসে দেখব। আজকে আমরা এই পদ্ধতিটির একটি বাড়ির কাজ বা হোমওয়ার্ক দিব তোমাদেরকে। তোমরা সেই বাড়ির কাজটি করে আমাকে কমেন্ট বক্সে দেখাবে। যারা এটা আমার আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না, এটা একেবারে পয়েন্ট টু পয়েন্ট দেখানো হয়েছে। সেই শুধু সংখ্যাগুলো বদলিয়ে আমি আরেকটা বাড়ির কাজ তোমাদেরকে দিব, তোমরা ওই বাড়ির কাজটা করে আমাকে কমেন্ট বক্সে দেখাবে। এরপরও কারো যদি কোনো সমস্যা হয়, কেউ যদি ক্লাস না বুঝে থাকো, তাহলে তোমরা করবে কি, আমাকে কমেন্টে জিজ্ঞেস করবে বা আমার এই অংশটা বুঝতে পারিনি বা এরকম প্রয়োজনে ইনবক্স করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসলে আমরা বাড়ির কাজটা লিখে নেই। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। একটু বলে দেই আমি তোমাকে, এখানে হচ্ছে দ্রব্যের নাম দেওয়া হয়েছে 3টা দ্রব্য। দেখো একটু আগে ছোটের সাথে এই ছোট্ট হুবহু মিল, শুধু সংখ্যাগুলো বেশ কম। ঠিক আছে, তুমি যদি আমার ক্লাসটা বুঝে থাকো তাহলে তুমি অবশ্যই এই বাড়ির কাজটা সহজভাবে করতে পারবে। প্রথমে তুমি আমার উদ্দীপকটা পুরোটা করে নেবে দেখে দেখে। ঠিক আছে, এরপরে এটার সাথে মিলিয়ে তুমি যখন এই বাড়ির কাজটা করতে বসবে সহজে করতে পারবে। ঠিক আছে, প্রথমে আমার অংশটা করে নেবে, তারপরে গিয়ে এই উদ্দীপকটা তুলে নিবে, তারপরে তুমি ওই ছকের মধ্যে এই মানগুলো বসিয়ে বসিয়ে তুমি এই অংশটা করবে, সিপিআই নির্ণয় করবে এবং লাস্টে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করে দেখিয়ে দিবে। আজ এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছো। সুস্থ থাকবে, ভালো থাকবে, পরিবারের বড়দের একটু যত্ন নিবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।